আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল দিল্লিতে 10 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছেন। এরা অবৈধভাবে এই দেশে বসবাস করছিলেন, তার জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার আপনার হেডিংটা একবার দেখে নিতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া যেটা লিখছে, অবৈধভাবে বসবাসকারী থাকার জন্য 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। লিখছে মেয়াদোত্তীর্ণ ভিসা পাসপোর্ট নিয়ে দেশে থাকার অভিযোগে 10 জন বাংলাদেশি আটক। ব্যাপারটা কি হয়েছে লিখে, যেটা বুলগেরিয়া চিকিৎসা পেতে যাওয়ার চেষ্টা করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে থাকার অভিযোগে দিল্লির বাইরে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে শুক্রবার পুলিশ জানিয়েছে। শহরে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার অভিযানের অংশ হিসেবে বিভাগের বিদেশি সেল এই অভিযান পরিচালনা করেছে। পুলিশ জানিয়েছে যে দলটি বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থানকারী ব্যক্তিদের খুঁজে বার করার জন্য যাচাইকরণ, অনুশীলন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। 6 মার্চ পুলিশ খবর পায় সন্দেহভাজনরা ডিডিএ পার্কের কাছে পীরানগর চকের কাছে উপস্থিত থাকবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় নজর রাখে। সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে আটক করা হয়। এই যারা আটক হয়েছে তাদের নাম হচ্ছে ফারুক 39, মোহাম্মদ সাজিব, তার বয়স মোহাম্মদ সাজিব ফকির, তার বয়স হচ্ছে 29, সোহাগ মিয়া 26, শাহাবুদ্দিনের বয়স 36, মোহাম্মদ সিরাজুল ইসলাম 37, গোলাম রব্বানী 29, সজীব মিয়া 26, মোহাম্মদ জাহিরুল চৌধুরী 33, মোহাম্মদ আলমগীর হোসেন 30 এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস 38। এই হচ্ছে আলোটা এর ওপরে পড়ে, তো আপনার দেখতে হয়তো অসুবিধা হতে পারে। তো এই এই খবরটা এখনো পর্যন্ত পাওয়া গেছে। এদেরকে এখন জেল হাজত হবে নাকি সোজা এদেশ থেকে বিতরণ হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এটুকু জানতে পেরেছি, এই যে পুরো খোঁজ খবর, এই যে 1268 জনের যে তালিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান তিনি এসে রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে যে দেখা টাকা করে কথাবার্তা বলে যান, তারপরে সেই তালিকা তুলে দেওয়া হয় ওই রিজিওনাল ফরেনার্স অ্যাক্টের হাতে। তারপর তাদের সঙ্গে যৌথভাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই যৌথ অভিযান চালিয়েছে। যৌথ অভিযানে এরা, কারণ ফরেনার্স রিজিওনাল অ্যাক্টের যে অফিস রয়েছে তারা শুধু শনাক্তকরণ করে, তাদের ল অ্যান্ড অর্ডার তাদের হাতে নেই। ল অ্যান্ড অর্ডার হাতে রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। দেখুন, র কি করে, র হচ্ছে আপনার র বলেন, র হচ্ছে গিয়ে আপনার গোয়েন্দার ব্যাপার। গোয়েন্দা যত তথ্য দিয়ে তার সংগ্রহ করা এবং সরকারকে এবং তার জায়গা মতো পৌঁছে দেওয়া, এটা হচ্ছে র এর কাজ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তারা এই কাজগুলো করে, তারাই এই সমস্ত অ্যারেস্টগুলো করেছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমাদের চিন্ময় প্রভু। অনেকেই আমায় লেখেন যে চিন্ময় প্রভু সম্পর্কে আপনি কোনো রকম কথা বলেন না। আমি কথা বলি না তা না, চিন্ময় প্রভু সম্পর্কে আমি বেশ কয়েকবার কথা বলেছি। এখন আমি আপনাদের পুরো ঘটনাটা বলছি। আজ পর্যন্ত ভারতীয় যে আপনার বিবৃতি যতগুলো আছে ততগুলোতে হিন্দু সম্প্রদায়ের কথা বলা আছে, কিন্তু বিশেষ করে একজন সাধুকে যেভাবে জেলে রেখে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে একটি বাক্যও কি খরচ করা হয়েছে? খরচ করা হয়নি।
আমি এই ব্যাপারে না, যখন চিন্ময় প্রভু যখন প্রথম অ্যারেস্ট হন, তারপরেতে আমি বেশ কয়েকবার আমি কলকাতাস্থ এবং দিল্লির আমি ইসকনের অফিসে আমি যোগাযোগ করেছিল ওভার ফোন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তারা বলেছেন না, এই ব্যাপারটা দেখছি। গতকালকেও আমাকে এক ভদ্রলোক লিখেছেন যে আপনি আপনার যত এপিসোড আছে সেখানে আপনি চিন্ময় প্রভুর ব্যাপারে কোনো কথা আপনি বলেন না। এখন এর ভেতরে কি আছে গুড়ো তথ্য আমি জানি না, কিন্তু ইসকনের আন্ডারে যে মন্দিরটা ওখানে আছে, তার একজন হেড দীর্ঘদিন জেলে পড়ে রয়েছেন। অথচ ইসকনের এখানে যারা কর্তা ব্যক্তি আছে, তারা না কেন্দ্রীয় সরকারকে কিছু বলছে, না বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছে, না বাংলাদেশের সেই ইসকনের সঙ্গে যোগাযোগ করছে। একটা অদ্ভুত একটা মানে নীরবতা বিরাজ করছে। সেটা কেন, এটা আমি কিন্তু ধরতে পারি না। ভেতরের ব্যাপারটা কি, এই এই সমস্ত সাধু সম্প্রদায়ের ব্যাপারে আপনারা বেশি নাক গলাতে আমাদের দেশে পারবেন না। কারণ এদের এদের একটা আলাদা একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। আর আপনাকে যদি খোলসা করে না বলে, আপনি খুঁচিয়ে তাদেরকে কোনো তথ্য বার করতে পারবেন না। সেটা হচ্ছে সরকারি আইনের বাইরে। কারণ ধর্মীয় ব্যাপারে আপনি কোনো হস্তক্ষেপ বা জোরাজুরি করতে পারেন না। ফলে এইটা নিয়ে একটা যে সমস্যা যেটা তৈরি হয়েছে, সেটা কি করে মিটবে সেটা কিন্তু আমি জানি না। আমার জানার বাইরে আর কি। তবে আমি যোগাযোগটা করে যাচ্ছি। সেই ভদ্রলোক লেখার পরেতে আমি গতকাল রাত্রিবেলাও কলকাতা অফিসে ফোন করেছিলাম, ইসকনের কলকাতা অফিসে, কিন্তু সেই একই কথা। তবে তারা একটা কথা বলেছে, এতদিন বাদে একটা কথা বলেছে, এই ব্যাপারে আমরা, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো এবং কেন্দ্রীয় সরকারকে হেল্প করার জন্য আমরা অনুরোধ জানাবো, যাতে চিন্ময় প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয়। এবার কেন্দ্র সরকার এবার হয়তো নিশ্চয়ই হয়তো বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে তার মুক্তির ব্যাপারে ব্যবস্থা করবে। এটা একটা একদম মানে সাম্প্রতিক যে গতকালের যে ঘটনা, সেইটা বলছি। তার আগের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো আগে বললাম, যে দেখবো, হ্যাঁ এটা আচ্ছা, আমরা আমরা ব্যবস্থা করে নেবো, এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। গতকালকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়নি। গতকালকে আমাকে যেটা বলা হয়েছে যে আমরা কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলছি, যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত চিন্ময় প্রভু এই মুক্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আসল ঘটনা কিন্তু না আপনারা জানতে পারছেন, না আমরা জানতে পারছি। কারণ আমরাও সাধারণ মানুষ, আমরা খোঁজ খবর নিয়ে হয়তো আপনাদেরকে কিছুটা দিতে পারি, কিন্তু তার বাইরে আমাদের ক্ষমতা খুব একটা নেই। এবার ফিরে আসি আপনার বাংলাদেশি এদের ব্যাপারে। এদের এখন জেল হবে না এদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। এই 10 জনের বাইরেও কিন্তু আরো প্রচুর রয়েছে, এবং এই যে 1268 জন যারা পালিয়েছিল, তাদের এখন এদের ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। যাদেরকে ধরা হয়েছে, তারা সত্যিই বুলগেরিয়া যাওয়ার জন্য তারা চেষ্টা করছিল, নাকি ওখানে কোনো কুকর্ম করে এসে ওই 1268 লিস্টের মধ্যে এরা রয়েছে কিনা, সেগুলো এখন মিলিয়ে দেখা হচ্ছে। ওই 1268 জনের যে লিস্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, মিলিয়ে দেখিয়ে তারপরেতে হয়তো এমনও হতে পারে এর মধ্যে 2-4 জন হয়তো মানে এটা হতে পারে, মানে গন্ডগোলের লোক হতে পারে। তো গন্ডগোলের লোক যদি হয়, তাদের জন্য আলাদা ব্যবস্থা। আর যারা এমনি বিনা পাসপোর্টে, বিনা ভিসায় যারা এখানে রয়েছেন, তাদের হয়তো সোজা একদম ওপারে চালান করে দেওয়া হবে। তাদের ক্ষেত্রে খুব একটা বিরাট একটা কিছু বড় বড় ধরনের অ্যাকশন হয়তো তাদের ক্ষেত্রে নাও নেওয়া হতে পারে। তো আপাতত আজকে এই খবর। আজকে একটু একটু বাদে নরেন্দ্র মোদীর সভা শুরু হবে। আমি তাই তাড়াতাড়ি আপনাদের এই খবরটা আমি করতে বসলাম। এবার নরেন্দ্র মোদীর সভাটা আমি সরাসরি দেখবো, দেখে তারপরে তো আপনার রাত্রি
দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান গত 2 বছরে নিয়মিত শুনেননি বাংলাদেশে এমন লোক পাওয়া মুশকিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে প্রায় ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় এমন স্লোগানে বেশ উত্তপ্ত হয়ে উঠত। আবার ইউনূসের অনুসারী হিসেবে যারা ভারতের 7 সিস্টার্সকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিত, তাদের কেউ কেউ এখন পার্লামেন্টেও যাচ্ছে। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে হঠাৎ করে তাদের মধ্যে সেই বিস্ফোরণের মতো জিয়ে থাকা ভারত বিরোধী স্লোগানগুলো উধাও হয়ে গেছে। আর নির্বাচনের পর তাদের অবস্থা এমন যেন ভারত বিরোধী স্লোগানগুলো কোনো ব্যাংকের লকারে জমা রেখে দিয়েছে। অন্যদিকে সরকারি মহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এমন তথ্য জানা যাচ্ছে যেটাকে আপনি ইউটার্নের চেয়ে বেশি কিছু ভাবতেই পারেন। ইরান যুদ্ধের সময় বিশ্বের সব দেশে যখন চলছে জ্বালানি তেলের সংকট, সে সময় ভারত থেকে এসেছে 5,000 মেট্রিক টন ডিজেল। এটা পুরাতন খবর। আরো তেল আসবে, এটাও প্রায় জানা কথা। এরই মধ্যে ওসমান হাদির খুনের 2 অভিযুক্তকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরও এসেছে। এই খবরে আবার বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে এমন দাবিও উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। প্রশ্ন হলো, বাংলাদেশের সরকার বদলের পর থেকে খুব দ্রুত এত ইউটার্ন নেওয়া খবরগুলো একের পর এক কেন আসছে, যেগুলোর সাথে দিল্লি না ঢাকা বিষয়টি জড়িত? শুধু কি মন্ত্রী পর্যায়ের বৈঠক, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়া আছে যেটি ঠিক দৃশ্যমান নয়? ভারতীয় সংবাদ মাধ্যম সহ একাধিক সূত্রের খবর হলো, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানের ভারত সফরের পর থেকে এসব চমক জাগানো খবরগুলো উঠে আসছে। বিশেষ করে ডিজিএফআই প্রধানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বৈঠক, আর তারপর এমন নানান ধরনের খবর বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। কৌতূহলটি হলো, যে খবরগুলো উঠে এসেছে তার প্রায় সবগুলো বাংলাদেশি স্বার্থকেন্দ্রিক, কিন্তু কূটনীতিতে 2 দেশের স্বার্থ থাকে। তাহলে আলোচনা হওয়া ভারতের স্বার্থের বিষয়গুলো কি, যেগুলো নিয়ে এখনো খবর হয়নি? আবার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আরো কি কি বিষয় আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? বিশেষ করে ডিজিএফআই এর সফরকে যেভাবে স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে, তাতে দেশ দুটির মধ্যে এই মুহূর্তে বিদ্যমান 3টি বড় ইস্যুর কি খুব সহসা সমাধান হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2 দিনে ভারত থেকে এলো 5,000 টন ডিজেল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। 9 ও 10 মার্চ মোট 5,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রেল স্টেশনের খবরে বলা হয়েছে, চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরো প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল আসছে। এই যে তেল পাঠানোর জন্য পাইপলাইন, সেটি আবার শেখ হাসিনার আমলেই হয়েছিল। যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত, তাদের ভাষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করার জন্যই এই পাইপলাইন বানানো হয়েছিল। সেটি সত্যি হলে গ্যাসের লাইন দিয়ে তেল এসেছে, এটি হবে পৃথিবীর 8ম আশ্চর্য। 2023 সালের মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি শুরু হয়। প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় 5 কিলোমিটার ভারতের ভিতরে ও বাকি 126.5 কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত। 2 দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম 3 বছর প্রতি বছর 2 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। এরপরে 3 বছরে সরবরাহ বাড়িয়ে বছরে 3 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। আর পরবর্তী 4 বছরে এই পরিমাণ আরো বাড়িয়ে বছরে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনার আমলে তেল আসলো, ডক্টর ইউনূসের আমলে তা ছিল বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সে সময় এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার চেয়ে ভালো বিকল্প বাংলাদেশের কাছে ছিল না। প্রশ্ন হলো, যেটি ইউনূস সরকারের আমলে বন্ধ ছিল, সারা বিশ্বে যখন ক্রাইসিস চলছে, সেই বন্ধ প্রক্রিয়া কেন হঠাৎ খুলে গেল? অনেকের ধারণা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মার্চের শুরু থেকে গত কয়েকদিনে বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজনের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সেটিতে যাওয়ার আগে তুলে ধরি আরো একটি বিষয়, যেটি ভারত বাংলাদেশ ইস্যুতে গত কয়েক মাস ধরে বেশ স্পর্শকাতর ইস্যু হিসেবে পরিচিত। সেটি হলো ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যু। কারণ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য
ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। দাবি করা হয় হাদিকে গুলি করে আত্মীয়রা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাইকমিশন ও উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশের পুলিশ হাদি হত্যা মামলা যে চার্জশিট আদালতে জমা দিয়েছে সেটাতে প্রধান দুই আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের নাম আছে। এদের ধরার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল বাংলাদেশের পুলিশ। ৮ মার্চ ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 8 মার্চ। বাংলাদেশে ভারত থেকে ডিজেল আসা শুরু হলো 9 মার্চ থেকে। এর অর্থ হলো ইউনূসের আমলে তলানিতে চলে যাওয়া সম্পর্কে দৃশ্যমান মোড় ঘুরতে দেখা যাচ্ছে 8 মার্চ থেকে। যদিও বলা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী চিঠি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে আসার মধ্য দিয়ে ভারতের বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের একটি দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সাথে টানা বৈঠক করেছেন। কিন্তু এসব কিছু ছাপিয়ে একটি খবর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান বা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লির সফর। আর সে সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবর হলো সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে ডিজিএফআই এর প্রধানের ভারত সফর। আরেকটি সংবাদ মাধ্যম এই মুহূর্তের খবরে বলা হয়েছে 1 মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যান বাংলাদেশের নতুন সামরিক গোয়েন্দা প্রধান। সংস্থাটির আগের প্রধান ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেনা সদস্য ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল করা হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই এর প্রধান। এর 4 দিনের মাথায় নতুন ডিজিএফআই এর চিফ যান দিল্লিতে, যদিও সেনা সদর দপ্তরে তার ছুটির আবেদনে চিকিৎসার কথা বলা আছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের চমক জাগানো খবর হলো ডিজিএফ এর চিফ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ আরো অনেকের সঙ্গে। অথচ অধ্যাপক ইউনূসের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইবার নিমন্ত্রণ পেয়েও ভারত সফরে যাননি। সেখানে সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা ডিজিএফ এর প্রধানের সফর হওয়া এমন বৈঠক শেখ হাসিনা আমলের পর এটি প্রথম। ডিজিএফ এর চিফের এই সফর আর বৈঠকের খবর তুলে ধরে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের শীতল সম্পর্কে কি অবশেষে উষ্ণতার ছোঁয়া লাগছে? এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে বলেও দাবি করেছে দাওয়াল। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2 আসামিকে গ্রেপ্তারের খবরটি প্রসঙ্গে বাংলাদেশের আইএসপিআর থেকে বলা হয়েছে ডিজিএফআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এটি ঘটেছে সংস্থাটির প্রধানের ভারত সফরের পরপরই। প্রশ্ন হলো, ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধানদের সাথে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধানের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো কতটা বাংলাদেশের আর কতটা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই বৈঠকগুলোর প্রধান 2টি দিক ছিল। প্রথমটি হলো চ্যানেল পুনর্গঠন। ডক্টর ইউনূসের আমলে গত 18 মাস ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু যোগাযোগ চ্যানেল স্থগিত ছিল। তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত 2 দেশের মধ্যে যোগাযোগ মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তখন খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ বজায় রেখেছিলেন, যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এখন খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে 2 দেশের যোগাযোগের চ্যানেলটি কেন সামরিক গোয়েন্দা মারফতে হচ্ছে? বিশ্লেষকদের ধারণা এখানে দ্বিতীয় বিষয়টি কাজ করছে, সেটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। অর্থাৎ কোনো দেশের মাটি ব্যবহার করে যেন অন্য দেশের ক্ষতি না হয় সে বিষয়ে 2 পক্ষই একমত হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা দিল্লির জন্য সবসময় অগ্রাধিকার।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গোয়েন্দা পর্যায়ে এই সমন্বয় দিল্লির উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তবে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা সংকটকালীন পরিস্থিতিতে তেল দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথটা খুব একটা মসৃণ নয়। এখনো দুই দেশের টেবিলে 3টি বড় ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে সমাধানে পৌঁছানোর জন্য ওই বৈঠকগুলোতে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। প্রথমত শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং বাংলাদেশে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি বড় কূটনৈতিক অস্বস্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক চরিত্র ফিরিয়ে আনা। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে। আবার দলটির অনেক নেতা ভারতে আছেন। কয়েকদিন আগে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মা আরো একবার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের কথা প্রকাশ্যে বলেছেন। সীমান্তের একাধিক সূত্র জানা গেছে, গত কয়েকদিনে সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ঢুকেছেন। বিশ্লেষকরা মনে করেন এই ইস্যুতে পরিস্থিতি স্বাভাবিক করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবশেষ ইস্যু হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে অগ্নি পরীক্ষা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে বলে মনে করছে একটি সূত্র। আবার এছাড়া গত এক বছরে দুই দেশে যে কয়েকটি অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করছে সেগুলো এখনো বহাল রয়েছে। এগুলো নিয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, ডিজিএফআই প্রধানের এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান যেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর প্রাথমিক ইফেক্ট এরই মধ্যে দেখা যাচ্ছে। পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। বিদ্যমান 3টা ইস্যু নিয়ে সমাধানে পৌঁছতে পারলে দেশ দুটি হয়তো আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যেতে পারবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে।